আসসালামু আলাইকুম। আপনারা তো আমাকে অনেকদিন ধরেই চিনেন, যারা চিনেন অনেকেই চিনেন না। তো আওয়ামী লীগের এই ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কয়জন মানুষ অনলাইনে সরব ছিলেন প্রবাসে থেকে তার ভিতরে আমি একজন। যদিও আমার চেয়ে অনেকে অনেক বেশি সরব ছিলেন, বাট আমিও মোটামুটি ছিলাম এবং একটা ভূমিকা রাখার চেষ্টা করেছি, মানুষকে উদ্যত করার চেষ্টা করেছি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। তো সে সময় অনেকেই আমাকে প্রশ্ন করতেন যে, "ভাই শেখ হাসিনা কবে যাবে?" আমি জানতাম যে এটা হতাশা থেকেই বলতেছেন যে আর তো সহ্য হচ্ছে না। এই ফ্যাসিবাদ কবে বিদায় নিবে? তখন আমি একটা কথাই বলতাম যে শেখ হাসিনা কবে বিদায় নিবে বা শেখ হাসিনার কখন বিদায়ের সময় হবে সেটা যখন হবে তখন আপনি নিজে থেকেই বুঝবেন। আপনার কাউকে বলা লাগবে না যে শেখ হাসিনা অমুক দিন বিদায় নিবে। একটা কনস্পিরেসি থিওরি কাজ করতো যে সামরিক কু হবে, শেখ হাসিনা বিদায় নিবে, আমেরিকা এটা করবে, এটা হবে। হ্যাঁ, এরকম হতো। আমি বলতাম যে না, যখন শেখ হাসিনার বিদায় নেওয়ার সময় হবে তখন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে হ্যাঁ এখন হয়ে গিয়েছে। তো সেটাই হয়েছে। আন্দোলন 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 একদিন শোনা গেল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো এখন নতুন করে আবার হাওয়ায় কয়দিন ধরে একটা কথা ভাসে, এটা লাল সালু উপন্যাস থেকে নেওয়া। হাওয়ায় কয়দিন ধরে একটা কথা ভাসে। হ্যাঁ, তো কথা ভাসে যে শেখ হাসিনা নাকি আবার ফিরে আসবে এবং তিনি নিজেও বলেছেন যে তিনি দেশে এসে তিনি জেল জীবন বরণ করে নেবেন। 5ই আগস্ট তাকে পাইলে হয়তো মাইরা ফেলতো। এখন যেহেতু আর মারার সম্ভাবনা নাই, শেখ হাসিনাও জানে এখন এখন সরকার ক্ষমতায় যেটা সেটা গণতান্ত্রিক সরকার, কাজেই তিনি দেশে এসে তিনি জেল জীবন বরণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তিনি ফিরবেন কিনা। আর দর্শক অনেকেই প্রশ্ন করেন যে তিনি ফিরবেন কিনা। আমিও এক কথাই বলবো, শেখ হাসিনার যদি ফিরার মতো পরিস্থিতি হয় তাহলে আপনারা নিজে থেকেই বুঝবেন যে হ্যাঁ শেখ হাসিনা ফিরবেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে যেভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা হয়েছে তো একটা পরিস্থিতি, ঠিক শেখ হাসিনা আসার আগেও শেখ হাসিনার অনুকূলে একটা পরিস্থিতি সৃষ্টি হবে যেটা আমাদের নজরে আসবে। তবে হুট করে চলে আসার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা কিন্তু হুট করে দেশ ছাড়েননি, অনেক চাপে পড়ে বাধ্য হয়েছেন দেশ থেকে পালিয়ে যেতে। ঠিক তেমনি ওই রকম পরিস্থিতি সৃষ্টি হলে সেটা আপনার আমার বলা লাগবে না, আপনি নিজ থেকে অনুধাবন করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে? দেখুন, বিএনপি অনেক বড় বড় মিটিং মিছিল করতো, করতো না? লাখ লাখ লোক হতো, বিশেষ করে তারেক রহমানের যে বিভাগীয় সম্মেলনগুলো, ওগুলোতে লাখ লাখ লোক হতো। এবং 23 সালের 28শে আগস্ট না 28শে অক্টোবর না 23শে অক্টোবর না, ঠিক মনে পড়ছে না, 15 লক্ষ লোক বিএনপি ঢাকায় জমায়েত করেছে, তাও কিছু করতে পারে নাই। যদি এই ছাত্র জনতা, হ্যাঁ, এই ছাত্র জনতা এই কোটা আন্দোলন থেকে উদ্যত যে এক দফা আন্দোলন করে শেখ হাসিনা পতন না ঘটাতো, তাহলে বিএনপি আরো 100 বছরেও পারতো না এই শেখ হাসিনাকে সরাতে। তার মানে কি বিএনপি জনপ্রিয়তা ছিল না? অবশ্যই ছিল। বিএনপি বড় দল ছিল, এনসিপি তো ছিলই না, জামাত তো ছোট দল ছিল, বিএনপির সঙ্গে ছিল। কিন্তু বিএনপি পারে নাই, পারে না। ছাত্র জনতা এসে এই শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলো। এখন দেখেন, এই 2 বছর হয়ে গিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে। আওয়ামী লীগ বারবারই পালায়, তারা বিভিন্ন সময় পালিয়েছে, ওই ভারতেই পালায়, অন্য কোনো দল আর পালায় না। বেগম জিয়া যখন জেলে ছিল তখন বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে বেগম জিয়া যদি চিকিৎসার নাম করে বিদেশে যেতে চায় তাহলে সে যেতে পারে, আর তাকে আসতে দেওয়া হবে না এবং তার রাজনীতি করতে দেওয়া হবে না। বেগম জিয়া যায়নি, তিনি মৃত্যুকেই বরণ করে নিয়েছেন। শুধু তাই না, ওই 111-এর সময় কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছিলেন। 111-এর সময় তখন বলা হয়েছিল যে দুই নেত্রীকেই দেশ ছেড়ে চলে যেতে হবে। তো শেখ হাসিনাকে বলা হলো যে আপনি চলে যান। শেখ হাসিনা চলে গেল, বলে যে না ঠিক আছে আমি চলে যাই, আমি শেষ জীবন আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এবং তার ছেলে মেয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করে হেসে খেলে কাটিয়ে দিব, খেলাধুলা করে কাটিয়ে দেবো, নাতি নাতিদের সঙ্গে খেলাধুলা করবো, নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলা করব। তো যান, চলে যান, চলে গিয়েছে। তারপর বেগম জিয়াকে বললো তত্ত্বাবধায়ক সরকার, মানে 111-এর ফখরুদ্দিন মনির সরকার, যে আপনি চলে যান। বেগম জিয়া বলছে কোথায় যাবো, আমার তো কোনো যাওয়ার জায়গা নেই রে ভাই, এটাই আমার দেশ। তাহলে কিন্তু ফাঁসি দিব, দিলে আর কি করার। তো বেগম জিয়া আর গেল না, গো ধরে বসে রইল। ওদিকে শেখ হাসিনা চিন্তা করলো যে বেগম জি তো জানে আমি কেন চলে এলাম। তখন শেখ হাসিনার সঙ্গে ছিল আবার ওই যে আব্দুস সোবহান গোলাপ। হ্যাঁ, তো এই আব্দুস সোবহান গোলাপকে নিয়ে শেখ হাসিনা রওনা করলো দেশে আসবে, কিন্তু তাকে বিমান উঠতে দেয় না। তখন ছিল ব্রিটিশ এয়ারওয়েজ, কিন্তু চলতো তখন ব্রিটিশ এয়ারওয়েজ, ওই লন্ডনের হিথ্রো থেকে ঢাকা এয়ারপোর্টে চলতো। তো তখন
বিমান থেকে শেখ হাসিনাকে নামিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা ওই আব্দুল সোবান গোলাপকে নিয়ে বিমানবন্দরেই বসে রইল। পরে প্রণব মুখার্জি, ওই যে ভারতের সাবেক রাষ্ট্রপতি, ওই যে কোয়ালিশন নিয়ে যে বইটা লেখছে, ওখানে তো বলেই আছে কিভাবে কিভাবে ভারতের সহায়তায় শেখ হাসিনা ক্ষমতায় বসছে। হ্যাঁ, তো সেই প্রণব মুখার্জি ফোন করলো এই ইয়াকে, ওই যে জেনারেল মঈনুদ্দিনকে। তখন বললো যে শেখ হাসিনাকে উঠতে দাও। তারপর উঠে তারপর শেখ হাসিনা আবার ফেরত আসলো। তারপরে তো বঙ্গবন্ধুর হত্যার সময় তো ওনারা বাইরেই ছিলেন। তো এরকম আওয়ামী লীগ কিন্তু বারে বারে পলায়। হ্যাঁ, এটা কিন্তু নতুন না, এবং ওই ভারতেই পালায়। তো এখন তারা এই গত 2 বছরে একটা মিছিল বাইর করে এমন দৌড়ের উপর থাকে যে যদি একটা দৌড় প্রতিযোগিতা হতো তাহলে ছাত্রলীগের সবাই ফার্স্ট হতো। এইরকম করে কি রাজনীতি হয়? আবার ফিরে আসবে, ফিরে এসে কি করবে? আমি তো আওয়ামী লীগ বলতে কিছুই দেখি না, এবং আওয়ামী লীগ কেউ কাউকে পছন্দ করে না। সবাই সবাই গালিগালাজ করে, এ বলে ওর কারণ হয়েছে, এ বলে ওর কারণ হয়েছে। মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই দলটার ভিতরে, আর ছিল না তো। আমি তো আগেই বলছি যে, আমি অনেকবার বলছি, যারা আমাকে দেখেন, আগে আমার ভিডিও দেখেছেন, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ব্রিটিশ আমলে ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই আওয়ামী লীগ আমলে ছিল আওয়ামী লীগ কোম্পানি। শেখ হাসিনা এটাকে কোনো দল হিসাবে রাখেননি। একদল খুনে বাহিনী দিয়ে গুম করিয়েছেন, খুন করিয়েছেন, যাকে খুশি ধরে নিয়েছেন। তারেক রহমানকে আপনারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েও তো আপনারা কিছু হয় না। আপনাদের সালাউদ্দিন আহমেদকে ভুয়া ভুয়া স্লোগান দেন, কিছুই হয় না। শুধু কল্পনা করেন যে এই সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার জায়গায় শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আপনারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন, একটাও বাঁচতেন না, সবাইকে ওই বাসা থেকে তুলে নিয়ে যেত। অন্তত আপনারা, তারেক রহমান যোগ্য অযোগ্য এগুলো যার যার দৃষ্টিকোণ থেকে, যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার কাছে যোগ্য, আপনার কাছে অযোগ্য, হুইচ ইজ রাইট। গণতান্ত্রিক দেশ, আপনি সমালোচনা করতেই পারেন, তারেক রহমানকে অযোগ্য বলতেই পারেন, কিন্তু তারেক রহমানকে যে আপনি অযোগ্য মনে করেন, এটা আপনি তারেক রহমানের মুখের উপর বলার মতো ক্ষমতা আপনার আছে, অধিকার আপনার আছে, আপনি বলেন, এবং সরকার কিছুই করতেছে না। টুকটাক দুইটা ঘটনা বিচ্ছিন্ন ঘটে, এটা আমি অস্বীকার করবো না, কিন্তু এটাই তো গণতন্ত্র, তাই না? একটা কথা আমি আপনাকে বলি, যে এনসিপি তারা ক্ষমতায় যেতে চায়, জামাতও চায়, স্বাভাবিক, বিএনপিও চায়, বিএনপি ক্ষমতায় গেছে, পর সামনেও যেতে চায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বিএনপি, জামাত এবং এনসিপির ভিতরে একটা ঐক্যমত্য আছে, ন্যূনতম ঐক্যমত্য, যে কোনোভাবেই ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না, কোনোভাবেই না। জামাত এনসিপির সঙ্গে বিএনপির দুইটা ব্যাপার ঐক্যমত্য হয়েছে, যে 5 বছর আমরা বিরোধী দল বিরোধিতা করবই, কিন্তু সরকার পতনের আন্দোলনে আমরা যাব না যদি না দুইটা জিনিস না করে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাতিল করেন, আর দ্বিতীয়ত যদি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দেন। যদিও এটা কতটুকু আমি জানি না, কারণ আগামী নির্বাচনের আগে কিন্তু পশ্চিমা বিভিন্ন দেশ চাপ দিবে যে অন্তত রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনো। এটা হতে পারে। তো এই দুটা জিনিস না করলে জামাত এবং এনসিপি তারা ভালো করেই জানে যে যদি আমরা বিএনপির সঙ্গে ঘাটাঘাটি করি, যদি আমরা বিএনপির সঙ্গে লেগে যাই, তাহলে কিন্তু দুইটি ঘটনা ঘটবে। এক হচ্ছে এই সুযোগে এই পলাতক ফ্যাসিবাদ জায়গা করে চেষ্টা করবে, আর দ্বিতীয়ত এই সুযোগে সেনাবাহিনী চেষ্টা করবে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য। তারেক রহমান কিন্তু কাউকেই খাটাতে চায় না। দেখেন, তারেক রহমান জামাত এনসিপির সঙ্গে মিল রেখে চলতেছে, মুখে যাইব না কেন। যেমন গতকালকে বলেছে না যে সুন্দর সুন্দর ল্যাস গজিয়েছে জামাতের, ওই যে ল্যাস বলতে এনসিপি কে বোঝায় আর কি, কিন্তু বাস্তবে কিন্তু একটা সমঝোতা রেখেই চলে। আবার তারেক রহমানও সেনাবাহিনীকে ঘাটাতে চায় না। মনে আছে না খালেদা জিয়ার আমলে ওই যে সেনাবাহিনীর সাবেক প্রধান আবু সালেম মোহাম্মদ নাসিম, তিনি একটা কু করতে চেয়েছিলেন, পরে খালেদা জিয়া অনেক কষ্টে এই কুটা দমন করেছিলেন সেই 96 সালে। তো তারেক রহমান চায় যে যাতে সেনাবাহিনীও সন্তুষ্ট থাকে। তো এই সুযোগে আবার জেনারেল ওয়াকার কিছু লোককে প্রমোশন দিয়েছেন, ওই যে কর্নেল রাজীব না কাকে, কর্নেল থেকে একদম করে দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল। আবার অনেকে বলতেছে সে নাকি আসলে শেখ হাসিনার সঙ্গে থাকলেও গোপনে গোপনে নাকি বিপ্লবীদের পক্ষে কাজ করতো। ভাই, এখন অনেক শুনি ধরা পড়লে সবাই বিপ্লবী, আর ধরা না পড়লে সবাই ওই শেখ হাসিনার কাছে লোক, এগুলো বুঝি, কি আর করা এখন। তো তারেক রহমান এখন সেনাবাহিনী, জামাত এনসিপি, আমেরিকা, চায়না, হয়তো ভারত, এই সবার সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছে। এবং বিএনপি, জামাত, এনসিপি তারা এই একটা ব্যাপার ঐক্যবদ্ধ যে কখনো আওয়ামী লীগকে আসতে দিবে না। এখন আওয়ামী লীগ কি ফিরবে?
আমি বিশ্বাস করি, অনেকে অনেক কথা বলতে পারেন যে ভাই আপনার সঙ্গে একমত নই, বাংলাদেশে শেখ হাসিনা অধ্যায় শেষ। হয়তোবা একটা সময় শেখ হাসিনার গ্রহণযোগ্যতা তৈরি হতেও পারে অনেক বছর পরে, কিন্তু তিনি এত বছর বাঁচবেন না, কারণ সাধারণত মানুষ এত বছর বাঁচলেও তার কর্মক্ষমতা থাকে না। হ্যাঁ, ওই যে 90 বছর বয়সে আপনি রাজনীতি করবেন, ওগুলো বিরল, ওগুলা সাধারণত হয়ে ওঠে না 90 বা 100 বছর বয়সে। এবং শেখ হাসিনাকে বাংলার মানুষ আর গ্রহণ করবে না। তবে হ্যাঁ, একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে, এবং সেই আওয়ামী লীগ কার হাত ধরে আসবে? সজীবদের জয়? প্রশ্নই আসে না। যার বিবাহের যে তালাক হয়, স্বাভাবিক বিবাহ হলে তালাকও হয়, অনেক সময় হয়, তার তালাকই হয়েছে 337টার, এবং সেই জায়গায় সে $1 মিলিয়ন এককালীন দিয়েছে, না $10 মিলিয়ন, আবার প্রতি মাসে মাসে $20,000 দিবে। আপনি দেখেন যে তালাকগুলো, গরিবের তালাক কিন্তু মুখে 3 তালাকে হয়ে যায়। আবার বড় লোকের তালাকগুলো দেখেন যে মানে পশ্চিমে কিন্তু যখন আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন, বা স্ত্রী যে আপনাকে তালাক দিল, তখন সব সম্পত্তিগুলো অর্ধেক হয়ে যাবে। আর যদি আপনি স্ত্রীকে সম্পত্তি দিতে না চান, তাহলে চুক্তি করবেন। তো এই সজীবদের জয়ের সঙ্গে অ্যাসালম গ্রুপ, সামিট গ্রুপের কিন্তু শেয়ার আছে। তো যখন এই সজীবদের জয় তার স্ত্রী কৃষ্ণাকে তালাক দিবে, তখন ডিল হয়। মানে যেমন ওই যে অ্যামাজনের যে বস জেফ বেজোস, তারপরে মাইক্রোসফটের যে প্রধান বিল গেটস, তারাও তালাক হয়েছিল। এগুলোকে বলা হয় এক্সপেন্সিভ তালাক। হ্যাঁ, এই তালাকগুলোতে স্ত্রীকে অর্ধেক সম্পত্তি বা চুক্তিবদ্ধ হয়। তো যেহেতু সজীবদের জয় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, অনেকে বলবেন ভাই সে ব্যবসা করে। কি ব্যবসা করে ভাই? সে কি কি এমন ব্যবসায়ী একেবারে বাংলাদেশ থেকে গিয়ে বড় ব্যবসায়ী হয়ে গেল? তো এগুলো সব দেশের টাকা চুরি করে, এবং অ্যাসালম সামিট গ্রুপের মতো লুটেরাদেরকে নিয়ে সে একটা ব্যবসা করেছে, এবং এই কারণেই সে দেখেন $20,000, মানে এই আমরা যারা লন্ডনে থাকি, আমরা 20,000 কেন, আমরা মাসে 10,000ও কামাইতে পারি না। হ্যাঁ, খুব পরিশ্রম করলে 5,000 হইতে পারে। আর সে $20,000, $20,000 সে মাসে শুধু তার স্ত্রীকেই দেয় 2034 সাল পর্যন্ত। তো এই লোক তো দেশে এসে রাজনীতি করবে, এটা আমার আমার মনে হয় না, কারণ বিরোধী দল রাজনীতি করার জন্য যেই কষ্ট, এই কষ্ট তারা সহ্য করতে পারবে না। বাকি থাকে পুতুল। মানে আমি আসলে না এগুলার কথা বলাতে চাই না, কিন্তু আমি আসলে এই আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখি না, এবং শেখ হাসিনা ফিরে আসবে বলে আমি মনে করি না। যেই মহিলা আজকে 2 বছর ভারতে পালিয়ে গিয়ে আজ পর্যন্ত তার চেহারাটা দেখাতে পারলো না, কেন পারলো না? সে কি চায় না চেহারা দেখাতে? সে কি চায় না ভিডিও কল করতে? অবশ্যই চায়। অনেকে বলবেন যে লজ্জায় আসে না। কিসের লজ্জা ভাই? ওনার আবার লজ্জা। কিন্তু ভারত সরকার অ্যালাউ করে না। এখন ভারত সরকার, ওই যে আপনারা ইয়েতে পড়ছেন না, ওই যে কমার্সের ছাত্ররা, যে প্রফিট লায়াবিলিটি, শেখ হাসিনা হচ্ছে এখন ভারতের কাছে লায়াবিলিটি। তারা বলছে যে মুখ দেখাতে পারবে না, ফোনে কথা বলো। তো ফোনে কথা বলে মুখ দেখায় না। তো তো সে এমন কোন পরিস্থিতি বাংলাদেশে এখনো হয়নি যে শেখ হাসিনা এসে, দেখুন শেখ হাসিনা এই যে বলে যে আমি জেলে যাব, আর এখন তো উনি ওই ভারতে থেকে তিনি ফোনে বিভিন্ন কথাবার্তা বলেন, হুমকি দেন যে আমি দেখে নেবো তোদেরকে। বাংলাদেশ এসে জেলে গেলে তো তাও পারবেন না, তার তো ফোন কেড়ে নেওয়া হবে, তাই না? এবং বিএনপির অনেক বড় শক্তি ছিল, অনেক বড় শক্তি ছিল, কিন্তু বেগম জিয়া যখন জেলে যায় তখন কেউ কিন্তু রাস্তা নামে নাই রাস্তায়। বেগম জিয়া কিন্তু জেলে ছিল এবং তারপর আস্তে আস্তে মারা গেছে। তো শেখ হাসিনা নামলে বাংলাদেশে একটা বিশাল অঘটন ঘটে যাবে, সবাই রাস্তায় নেমে শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসবে। ওই দিন শেষ, ওগুলো শেখ হাসিনাও জানে। আমার মনে হয় শেখ হাসিনা এগুলো মানে ইয়ে করে আর কি, যে একটা কার্ড খেলে আর কি, যে আমি আসতেছি এটা দলকে চাঙ্গা করার জন্য। কিন্তু বাস্তবে উনি কখনোই আসবেন না, এবং এটা আমি মন থেকে বিশ্বাস করি। ধন্যবাদ।